যে এক্সপেরিয়েন্স গুলো তুমি আজকে আমাদের সাথে শেয়ার করবে, ইট হ্যাপেন টু ইউ নাকি অন্য কারোর সাথে ঘটনা? না, এগুলি সবগুলি অন্য কারোর সাথে। আমি একবার লাস্ট আসার পরে আমার এগুলি শেয়ার করার পরে আমার মাথায় আসলো যে কেননা আমি মানুষের কাছ থেকে জেনে আমি আরো শেয়ার করতে পারবো, মানে আত্মীয় স্বজন আছে তাদের সাথেই কথা বলে কিছু ঘটনা আমি আজকে নিয়ে এসেছি আর কি বলার জন্য। সো চলো আমরা একবারে এখন এক্সপেরিয়েন্সের মধ্যে ঢুকে যাই। তো এটা খুবই ছোট একটা ঘটনা, যেটা হলো মানে আমার ছোট মামা আমাকে বলেছে, উনি নিজেও ওখানে ছিলেন। উনার চাচা মারা যান, তো যে মারা যাওয়ার পরে দাফন করার জন্য যে টাইমটা জানাজা নামাজ পড়ে টরে একদম রাত হয়ে গেছে। গ্রামের বাড়িতে যেটা হয় যে কবরস্থানটা একটু দূরে থাকে, তো ওখান থেকে ছোট মামারা আর কিছু যারা চাচারা ছিলেন উনারা সহ খাটিয়াতে উঠে যখন নিয়ে যাচ্ছে কবরস্থানে যে এখন দাফন করবে, তো কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য যখন সবাই রওনা হলেন, বেশি না যেহেতু রাত হয়ে গিয়েছিল বেশি মানুষজন হয়নি, তো 3-4 জন 5 জন এরকম নিয়ে যাচ্ছিল। এর মধ্যে উনার যে ছোট চাচা উনি আমার ছোট মামাকে বললেন যে দেখ সামনে আমরা শ্মশান ঘাট পার করব। আচ্ছা। তখন মামা বলল যে হ্যাঁ তো কি সমস্যা তো নেই, শ্মশান ঘাট পার করি আর যাই পার করি, সমস্যা তো নেই। তখন বলতেছে না, যদি কিছু ওখান থেকে কিছু যদি তুই শুনিস বা কিছু দেখিস তাহলে কি কাউকে কিছু বলা লাগবে না, তুই যেভাবে আছিস সোজা হেঁটে আমাদের সাথে হাঁটতে থাকবি, সোজা যাবি, পিছনেও তাকাবি না, কোনো জবাবও দিবি না। তো এটা মানে উনি ওনার মোটামুটি একটা ধারণা ছিল যে এই পথটাতে কোনো একটা সমস্যা আছে। জি, এটা এতটুকু বোঝা যাচ্ছে যে যেহেতু উনি আগে থেকেই ওয়ার্ন করা যে এই জিনিস হি ফেসড ইট রাইট বিফোর। এরপরে ওনারা রওনা হলেন। রওনা হয়ে যখন আমার মামা কিউরিয়াস ছিল, যেহেতু বয়সও কম ছিলেন, তো উনি কিউরিয়াস ছিল যে কি হতে পারে, কি হবে, আর চোখে এদিক ওদিক তাকানো, কিছু দেখতে পায় কিনা খোঁজ যেটা। তো এর মধ্যে যখন শ্মশান ঘাটের কাছাকাছি আসে, সোজা যখন হেঁটে শ্মশান ঘাটটা ক্রস করার পরেই পিছন থেকে গ্রাম্য ভাষায় ডাক দেয়। কে এটা আসলে আনসলভ, যে কে শ্মশান ঘাট থেকে ডাক দিচ্ছে একদম আমার মামাকে উদ্দেশ্য করে, এই যে নজরুল এইভাবে করে গ্রাম্য ভাষায় যেটা বলে, গ্রাম্য ভাষায় কথা বললো, ওইখানের আঞ্চলিক ভাষায় আঞ্চলিক ভাষায় বলল যে নজরুল কাকে নিয়ে যাচ্ছিস, কার লাশ, কে মারা গেছে। তো মামা জবাব দেননি অ্যাকর্ডিং টু উনার চাচা, যে যাতে জবাব না দেয়। সাথে সাথেই মামার যে চাচা ওয়ার্ন করেছিল উনি জবাব দিছে যে কেন তুই জানিস না কে মারা গেছে, আবার জিজ্ঞেস করতে আসিস কেন। আচ্ছা, মানে ডাকটা শুধু মামা একা শোনেননি, চাচাও শুনেছেন। জি, তো এটা বলেই উনারা ক্রস করে ফেলে। আর মামা কিউরিয়াস, এতই কিউরিয়াস যে লাস্ট পর্যন্ত উনি পিছে তাকাতে বাধ্যই হন। উনি আর নিজের কিউরিয়াসিটি থামায় রাখতে পারেননি, পিছে তাকায় দেখে কিন্তু কিছুই দেখতে পাননি উনি। আচ্ছা, ওখানে তো আরো কয়েকজন ছিল। জি, ওই চাচা এবং ওই মামা বাদেও। জি, তারাও কি শুনেছে? সেটা আমাকে ওইভাবে বলা হয়নি। তারা যদি সেই ডাকটা না শুনে অ্যাটলিস্ট চাচার দেওয়া জবাবটা কিন্তু তাদের শোনার কথা। অবভিয়াসলি এটা তো অবভিয়াসলি শুনেছে, যেটার কারণে আর যে চাচারা ছিলেন উনারা ওখানকার স্থানীয় এবং উনারা জানতেন যে কিছু ওখানে হচ্ছে, চলছে বা চলে। আমি আসলে এটাই জানতে চাচ্ছিলাম যে ওনারা যেহেতু কোনো রিয়াক্টও করেননি ওই ঘটনায়, তার মানে ওনারা বোঝা যায় যে ওনারা জানেন, যেটার কারণে হয়তোবা ওনারাও কোনো প্রশ্ন করেনি। ওনারা হয়তোবা আগের থেকেই প্রিপেয়ার্ড ছিল যে শ্মশান ঘাট পার করবো, এখানে কিছু না কিছু একটা হবে, সো ওইভাবেই প্রিপেয়ার্ড ছিলেন। কিন্তু আমার এই চাচাটি অ্যাকচুয়ালি কোরআনে হাফেজ ছিল, খুবই ফরেজগার মানুষ ছিল, যেটার কারণে উনি হয়তোবা জবাব দেওয়ার যে সাহসটা করেছেন কারণ ওনার সেই জবাব দেওয়ার সাধনা করা হয়েছে, এই কারণে সে সাহসটা করতে পেরেছেন। ওয়েল, এই কথাটা বলার জন্য থ্যাংক ইউ সানি, বিকজ দেখা যায় যে অনেকে হয়তোবা এই ধরনের একটা ঘটনা ঘটলে এর পরের বার জবাব দেওয়ার চেষ্টা করবে। এই কারণে আমি বলে নিলাম যে তার জবাব দেওয়ার পেছনে আগে আসলে সাধনা ছিল। আদারওয়াইজ এটা সবার জবাব দেওয়া হয় তাহলে যে কোনো টাইমে যে কোনো কিছুই হতেই পারে। যাই হোক, এটা শুনলাম একটা এক্সপেরিয়েন্স, খুব ছোটখাটো হলেও একটু অন্যরকম, যে রহস্য আসলে আনসলভড। এছাড়া আর কোনো এক্সপেরিয়েন্স সানি? এটা থেকেই আমার মামার যে চাচা জবাব দিলেন উনারই আরেকটা ঘটনা। এটা আবার এই ঘটনারই কিছু মান্থস পরেই ওনার সাথে এই ঘটনাটা ঘটে। তো উনি এরকম রাতের বেলা যাচ্ছিলেন, তো রাতের বেলা ওই যেটা কোথায় ঘটে? আচ্ছা, এর আগের ঘটনাটা আমরা কিন্তু ঠিক জানিনি লোকেশনটা অ্যাকচুয়ালি ফেনী ঠিক কোন জায়গাটা? কাতালিয়া একটা জায়গা আছে, সাগরনায়ার ভিতরে কাতালিয়া যে জায়গাটা, ওখানে আর কি শ্মশান ঘাট আছে। তো ওখানে আমার মনে হয় ডট টিম নিয়ে আমরা কিন্তু ওখানে যেতে পারি একবার অ্যাজ আ স্পট। অবভিয়াসলি ওখানে গেলে আমরাও কিছু না কিছু এক্সপিরিয়েন্স তো করবোই, যেহেতু আমার নানারাও যেহেতু
এক্সপিরিয়েন্স করেছেন, আমরাও এক্সপিরিয়েন্স করবো হয়তো। অলরাইট, মেবি। যাই হোক, এবারে আমরা এবারের ঘটনাটায় আসি। এটাও কি সেই ফেনীতেই ঘটা? একই জায়গায় ঘটা। তো উনি যেরকম হয় যে গ্রামে তো বাজার দূরে থাকে, বাজারে যতক্ষণ ছিল ওখান থেকে যখন রওনা দিল রাতের বেলা, রাত হয়ে গেছে, তো উনি রওনা দিলেন। আমাদের গ্রামে যেরকম অনেকজন এটাকে বলে থাকে দিয়াজিন, এরকম বলে থাকে, অনেক জায়গায় অনেক রকম বলে, ভুলু অর সামথিং এরকম টাইপের কিছু ভুলিয়ে দেয় যেগুলো আসলে। তো উনি যেরকম একই রাস্তায় অনেকক্ষণ যাবত একই জায়গায় হাঁটছে, বারবার একই জায়গায়, বুঝতে পারলেন উনি হঠাৎ করে বুঝতে পারলেন যে আমি কিছুক্ষণ আগে এই জায়গাটা ক্রস করেছি, এখন আমি আবার ক্রস করছি। আচ্ছা, এই জিনিসটা উনি বুঝতে পারলেন। কত রাতে? অ্যাপ্রক্সিমেট 9 or 10, কিন্তু গ্রামের 9-10 মিনস 2 or 3 এরকমই বলবো। আর এটা অনেক আগের ঘটনা, যেহেতু তখন তো সন্ধ্যা 7টার দিকে। ওই আগের টাইমটাতেই আমি ওই পথগুলো দিয়ে হেঁটেছি, তো আমি জানি কি পরিমাণ অন্ধকার হতে পারে। অন্ধকার। তো ওখানে আগেও আমি বললাম যে উনি অনেক ফরেস্টগার্ড ছিলেন, উনার সেরকম একটা ক্ষমতা ছিল। তো উনি সূরা কালাম পড়ে আগাচ্ছে, তবুও আগাচ্ছে, একই জায়গায় দিয়ে ক্রস করলেও উনি আগায় যাচ্ছে। তো কিছুক্ষণ পরে এই জিনিসটা অফ হয়ে যায়, উনি তখন লিটারালি আগানো শুরু করে, যাচ্ছে ঠিক আছে, এখন আর ওটা হচ্ছে না। কিন্তু সাডেনলি একটা ডিফারেন্ট কিছু উনি চোখে দেখতে পায়। হঠাৎ করে যখন উনি উনার সামনে ক্রস করছে, হেঁটে যাচ্ছে, সামনে দূরে একটা তাল গাছ দেখলো, এবং উনি আগাচ্ছে, তাল গাছ বড় হচ্ছে। উনি যতটা তাল গাছের দিকে আগায়, তাল গাছ ততটাই বড় হয়। আচ্ছা, উনি খেয়াল করে লম্বায় বাড়ছে আর কি, লম্বায় বাড়ছে। তো এটা উনি আসলে খেয়াল যখন করলো, সূরা কালাম পড়ে আগাচ্ছে, তো আগাতে একটা টাইমে ওই জায়গাটা, ওই তাল গাছটা ক্রস করলেন। আচ্ছা, শেষ পর্যন্ত ক্রস করলেন। কিন্তু উনি যখন ক্রস করছিলেন তখনও তাল গাছটা অনেক বড়, অনেক বিশাল। উনি পিছনে না তাকিয়ে ক্রস করে কিছু দূর যাওয়ার পর যখন পিছনে তাকান, কিছু আওয়াজ আসে। আচ্ছা, যেই আওয়াজটা উনাকে পিছনে তাকাতে বাধ্য করে। উনি পিছনে তাকান, পিছনে তাকিয়ে দেখলেন যে আগুনের যে ফুলকি হয়, যে আগুনের যে কিছু একটা গোল, একদম গোল আগুনের একটা চাকা উনার দিকে ছুটে আসছে। তো উনি অনেক জোরে দৌড় দেন। সূরা কালাম তখনও পড়তে থাকে, কিন্তু অনেক জোরে দৌড় দেন। আচ্ছা, একদম ওখানকার যে কবরস্থান, উনি সোজা কবরস্থানে ঢুকে যান। আচ্ছা, যেটা আমরা ন্যাচারালি জানি, আমাদের নিজেদের সবসময় ভয় লাগে, কবরস্থান পাস করতে থাকলে আমরা ভয় পাই। উনি সেই কবরস্থানেই ঢুকে যান। তো যখন কবরস্থান থেকে বাইরের দিকে তাকায়, তখন দেখলো যে ওই আগুনের ফুলকিটা আর নেই। তো পেছনে ঘুরেই উনি দেখলেন যে আগুনের ফুলকিটা আর নেই, পুরা রাস্তা খালি, কোনো আগুনের ফুলকি নেই। উনি পুরো রাত কবরস্থানে কাটিয়েছিলেন। আমি তোমার একটা কথা ধরেই বলি, যেই কবরস্থানের কথা তুমি বলছো, যেই কবরস্থানে উনি ঢুকেছিলেন, সেই কবরস্থানে একটু আগে তুমি যেই মামার কথা বলছিলে, তার বড় ভাইয়ের একটা ঘটনা আছে। তার নাম হচ্ছে ইসলু। ওই ছেলেটার বয়স যখন 21 বা 20 বা 18, 19 এরকম, তখন তার সাথে যেটা ঘটে, ওই কবরস্থানের সামনে দেশে যাচ্ছিল, তখন সন্ধ্যা 7টা 7:30 বাজে, মাত্র এশার আজান দিয়েছে। এভাবে সে আমাকে বলল যে হঠাৎ করে সে কবরস্থানের দিকে তাকালো, তাকিয়ে দেখলো যে কোনো একটা কবরের উপরে একজন মানুষ বসে আছে। তো বসে আছে, সে তখন একটু কিউরিয়াস যে কি ব্যাপার, কবরের উপরে বসে আছে, এটা আবার কেমন কথা। তো সে একটু সাহস করে তাকাচ্ছে, তখন লোকটা তাকে ইশারা করে ডাকলো, মোটামুটি বুড়ো একটা লোক। সে সাহস করে গেল ভেতরে যাওয়ার পরে লোকটা বলল যে আমার পানি খাইতে ইচ্ছে করতেছে, পানি খাবি? তখন ও বললো যে আমার কাছে তো পানি নেই, আপনি পানি এখানে কোথা থেকে পাবেন? বাইরে যান, বাইরে অনেক দোকান টোকান আছে, ওখান থেকে পানি খান। বলে যে না, বাইরে যাওয়া আমার পক্ষে এখন সম্ভব না। তখন সে বলল আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি থাকেন, আমি কি আপনার জন্য পানি নিয়ে আসবো? ওই জন্য কি আমাকে ডাকছেন? হ্যাঁ, আমার জন্য একটু পানি নিয়ে আসো। তারপরে সে বের হলো পানি আনতে। জাস্ট কবরস্থানে ঢুকে 4টা কবর পরেই বা 3টা কবর পরেই সেই লোকটার অবস্থান ছিল। সে পানি আনতে কবরস্থানের জাস্ট বাইরে এসে যখন ঘুরে তাকালো, লোকটার নাই, এবং নেই তো নেই। কিন্তু এই যে মেসেজটা, এটা কি মিন করবে তাহলে, যে পানি খেতে ইচ্ছা করছে ওনার, যেহেতু উনি নেই, এই মেসেজটা কি? আমি জাস্ট তোমাকে এই পয়েন্ট অফ ভিউ থেকে বললাম যে তুমি যার ঘটনা বললে সে ওই কবরস্থানে ঢুকে সিকিউরড ফিল করেছে, আর আমি যার ঘটনা বললাম সে ওই কবরস্থানের ভিতরে ইনসিকিউরড ফিল করে বাইরে চলে এসেছে। সো কখন যে কোথায় কি ঘটে আমরা কিন্তু আসলে শিওর না। কিন্তু আমি যেটা আসলে বলতে চাচ্ছিলাম যে উনি যেখানে ঢুকে সিকিউর ফিল করলেন, তো ওইখান থেকে আমি যখন অনেকজনকে, জ্ঞানী মানুষ যারা আছেন, জিজ্ঞেস করলাম, তখন একটা উত্তরে পাওয়া গেল যে যদি এরকম জিন, ভূত, প্রেত যেটাই বলুন, এগুলো থেকে যদি এগুলো তোমাকে চেজ করে এবং এগুলো থেকে যদি বাঁচতে হয়, যদি পাক পবিত্র থাকো, কবরস্থানে ঢুকে যাও। কারণ কবরস্থান হলো সবচেয়ে
পাক এবং পবিত্র জায়গা, এটা আমাকে উত্তর দেয়া হয়েছে। আসলে যখন আমরা ভয় পাই বা ভয়ের অবস্থান তৈরি হয় তখন কিন্তু দেখা যায় যে ওই যে বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, এই ব্যাপারটা তখন খুব খাটে। তখন আর আশেপাশে কেউ থাকে না, যারা ভয় পায় দেখা যায় কোনো না কোনো ভাবে একা পড়ে গেছে, সে একাই পড়ে যায় মোস্ট অফ দ্য টাইম একাই পড়ে যায়, তাই না? যাই হোক, তো এটা ছিল আরেকটা এক্সপেরিয়েন্স। এনি আদার এক্সপেরিয়েন্স ইউ ওয়ান্টেড টু শেয়ার? আমি এখন যেটা বলবো, আমি ছোটবেলা থেকে এই একই ঘটনা অনেকবার শুনেছি আমার দাদুর কাছে, দিদা বলে সম্বোধন করি আর কি। দিদা থেকে অনেকবার একই ঘটনা অনেকবার শুনেছি, কারণ শুনতে মজাও লাগতো। এটা আমার দিদার ভাইয়ের কাহিনী। উনি খুবই ভালো সাইক্লিং করতেন। আচ্ছা। এবং এটা মায়ানমারে হয়েছিল। আমার দিদা মায়ানমারে ছিল, তখনকার বার্মায়। জি, তখনকার বার্মা যেটা বলতো ওখানে ছিল। তো উনার ভাই খুবই ভালো সাইক্লিং করতেন, যেটা বললাম। তো র্যালি হয়, সাইকেল নিয়ে র্যালি করা হয়। তো র্যালি করতে সবাই বের হতো, সন্ধ্যা বা বিকাল টাইমে বের হতো। তো এই সময় যখন বের হয়েছে, ওখানে যেরকম আমরা বাইকে উঠে যে 3 জন 4 জন স্টান্ট করে, ওইভাবে সাইকেল দিয়ে স্টান্ট করা হতো। সাইকেলে 6-7 জন 6-7 জন কিভাবে জানি ম্যাচ করে পিলারের মতো করে ধরে টরে উঠে যেত। তো এরকম করে র্যালি করতো। আচ্ছা। বিকাল টাইম যখন, বিকাল থেকে সন্ধ্যা গড়াবে এরকম টাইমে শুরু করতো। তো তারা শুরু করলো। আমার দাদির যে ভাই, উনি ওই শহরে খুবই নাম করা ছিলেন ওনার সাইক্লিং এর জন্য। আচ্ছা। উনি হি ওয়াজ দ্য বেস্ট বললেই চলে। উনি ওনার সাইকেলে একাই ছিল, লিড দিচ্ছিল, এরকম একটা ব্যাপার সামনে। তো যাচ্ছে, যখন সন্ধ্যাটা চলে আসলো, সূর্য ডুবে গেল, উনি সোজা যাচ্ছিলেন। সোজা যাচ্ছে তো হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখলেন কেউ নেই। উনার সাথে যে ফ্রেন্ডসরা তার সাথেই র্যালিতে ছিল, কেউ নেই। তো এটাই উনার কাছে একটু ফিশি লাগলো, কেউ নেই কেন। তো তার পর মুহূর্তে উনি দেখতে পারলো যে উনার থেকে কিছু দূরে একটা সাইকেল খুবই জল করছে। জল করছে বলতে রাতের বেলা সাইকেলের কি বা দেখা যাবে, কিন্তু ওটার সবকিছুই ভিজিবল। এবং যত আগের ঘটনা বলা হচ্ছে, তখন সাইকেলে এত লাইট টাইটের ব্যাপার ছিল না, লাইটিং করে সাইকেল আসবে ওরকম কোনো ব্যাপার না। নর্মাল সাইকেল, জাস্ট সাইকেলের সবকিছুই দেখা যাচ্ছে, বেশি ভিজিবল সবকিছু, খুবই সুন্দর এবং জল করছে। নতুন সাইকেল কিনলে যেটা হয় যে একদম জল করতে থাকে, এরকম একটা ব্যাপার। তো উনার পাশে আসলো, উনার পাশেই চালাচ্ছে, কিছুক্ষণ তার পাশে চালালো। তো এর মধ্যে উনি মায়ানমারের ল্যাঙ্গুয়েজে জিজ্ঞেস করলো যে আপনি কে? তো কোনো উত্তর আসেনি তার। সে কোনো উত্তর দিচ্ছে না, তার পাশেই চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে যেটা হয়, রেস করতে চাইলে কারে যেরকম আমরা ডিপার দেই বা বাইকে থাকলে আমরা থ্রটলটা তার সামনে শো অফ করি, ওখান থেকে ওরকম কোন একটা ভাব যে দেখি কে, চ্যালেঞ্জ টাইপের। মানে কথা না বলেও মৌখিক ভাবে একটা ভাব আদান প্রদান হলো যে দেখি পারো কিনা আমার সাথে পারো কিনা, এই চ্যালেঞ্জটা দিল। যেহেতু আমার দিদার ভাই হি ওয়াজ দ্য বেস্ট, নাম করা একজন সাইক্লিস্ট, এই কারণে ওনার তো ইগোতে লেগে গেল যে আচ্ছা ঠিক আছে, দেখি তুমি আমাকে ক্রস করতে পারো কিনা দেখি। তো শুরু করলেন তারা, রেস চলছে। কোনোভাবেই যতই জোরে চালাক না কেন, আমার দিদার ভাই সেই সাইকেলকে ক্রস করতেই পারছে না, এবং সবসময় একদম পিছনেই, টেইল যেটা বলে যে একদম পিছনেই লেগেছে। মানে সামনের সাইকেলটা তার স্পিড হিসাব করে ঠিক একটু বেশি স্পিড নিয়ে এগিয়ে যাচ্ছে, চালাচ্ছে একদম র্যান্ডম। উনি অনেক ট্রাই করছে, ক্রস করতেই পারছে না। এরকম ভাবে যাচ্ছে। তো একটা টাইমে টার্ন আসে, রাস্তায় টার্ন আসে। আচ্ছা। এবং টার্নটা এরকম যে টার্ন দিয়ে সামনে গেলেই কবরস্থান। আচ্ছা। ওখানকার মুসলিম কবরস্থান। তো ওখানেই টার্ন করার সাথেই মানে ভয়, এরকম ভাবে যাচ্ছে। তো একটা টাইমে টার্ন আসে, রাস্তায় টার্ন আসে। আচ্ছা। এবং টার্নটা এরকম যে টার্ন দিয়ে সামনে গেলেই কবরস্থান। আচ্ছা। ওখানকার মুসলিম কবরস্থান। তো ওখানেই টার্ন করার সাথেই টার্ন করেই যেটা হলো যে সাইকেলটা ছিল, রেস করছিল, অল অফ আ সাডেন গায়েব হয়ে গেল, উধাও, জাস্ট নাই। হাউ ইজ দ্যাট পসিবল? তুমি যেভাবে বলছিলে সাইকেল দুটো তো খুব কাছাকাছি ছিল, কাছাকাছি ছিল। তো টার্ন নেওয়ার সাথে উনি টার্ন নিয়ে দেখলেন সামনে কিছু নেই? না, নেই, একদম উনি নিজের চোখে দেখলেন যে উনার সামনে থেকে সাইকেলটা নেই, জাস্ট গায়েব হয়ে গেলে যেটা হয় যে সামনে থেকে কিছু। আই ডোন্ট নো হোয়াট ওয়াজ দ্যাট। আর ওই পর্যন্ত নিয়ে যাওয়ার যুক্তিটাও আমরা কিন্তু জানি না। মাঝে মাঝে এই জিনিসগুলো কেন হয় আসলেই আমি বুঝি না। আর এরপরে যেটা হলো যে উনি ওই সাইকেল চালিয়েই, যেরকম এর আগের ঘটনায় চাচার যে ঘটনা বললাম যে কবরস্থানে ঢুকে যান, উনিও সাইকেল চালিয়ে কবরস্থানেই ঢুকে সাইকেল থেকে পড়ে যান। আচ্ছা। পড়ে গিয়ে আমার দিদা যেটা বলেছে যে উনি ফেইন্ট হননি বা কোনোভাবে আনকনসিয়াসনেস ছিল না, বাট উনি যেটা বলতে চাই যে উনি ওখানে অনেকক্ষণ বসেছিল,
কবরস্থানের ওখানে অনেকক্ষণ বসেছিল, যতক্ষণ না তার ফ্রেন্ডরা তাকে খুঁজতে খুঁজতে ওই কবরস্থানে এসে পৌঁছায়। হি ওয়াজ অ্যাকচুয়ালি কাইন্ড অফ শকড অ্যান্ড প্যাট্রিফাইড, মানে পাথরের মতন হয়ে গেছিল, একটু শক খেয়ে যে ফাট করে এটা কি হলো। একটা মানুষ যার সাথে রেস করছে, সে তার চোখের সামনে থেকে গায়েব হয়ে যাওয়া, ইটস নট আ সিম্পল থিং আফটার অল। অফ কোর্স নট।